আর্মেনিয়াকে নাগোর্নো কারাবাখ ছাড়তে বলল আজারবাইজান। আজারবাইজান অনুরোধ করলে সামরিক সহায়তা দেবে তুরস্ক। তাহলে বাবরি মসজিদ ভাঙল কারা, প্রশ্ন ওআইসির। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত, আহত একজন। রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহায়তা চাইল বাংলাদেশ। সোলাইমানিকে হত্যা করে আইএসকে পুনর্গঠিত করছে যুক্তরাষ্ট্র, বলছে ইরান। পম্পেওকে সাক্ষাৎ দিলেন না পোপ। হাস্যকর বক্তব্য দিয়ে বিশ্ব জনমতকে ধোঁকা দিতে চান নেতানিয়াহু, বলছে ইরান। নির্বাচনী বিতর্কে জিতেছেন বাইডেন, সিএনএনের জরিপ। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগোর্নো ও কারাবাখ পার্বত্য অঞ্চল থেকে আর্মেনিয়া সেনা প্রত্যাহার করে নিলে তিনি ওই অঞ্চলে তার দেশের সামরিক অভিযান বন্ধ রাখবেন। তিনি বুধবার সীমান্ত সংঘর্ষে আহত সেনাদের দেখতে হাসপাতালে গিয়ে এ শর্তের কথা বলেন। প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, নাগোর্নো ও কারাবাখ অঞ্চল থেকে আর্মেনীয় সেনাদের নিঃশর্ত প্রত্যাহার করা হলেই কেবল তিনি তার সেনাদের অভিযান বন্ধ রাখার নির্দেশ দেবেন। প্রেসিডেন্ট আরও বলেছেন, আজারবাইজান তার দেশের হাতছাড়া হয়ে যাওয়া সব ভূমি পুনরুদ্ধারের কাজে নেমেছে এবং এই কাজ করার অধিকার তার দেশের রয়েছে। গত রোববার সকাল থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সীমান্তবর্তী বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলে সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত দুই পক্ষের বেসামরিক নাগরিক সহ শতাধিক ব্যক্তি নিহত ও কয়েকশো মানুষ আহত হয়েছে। কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 1988 সালে উত্তেজনা শুরু হয়, যা 1991 সালে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। বিদেশি হস্তক্ষেপের কারণে বর্তমানে আবার সে সংঘাত মাথা চাড়া দিয়ে উঠেছে। নাগোর্নো কারাবাখকে আজারবাইজান নিজেদের বলে দাবি করে এলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। 1988 থেকে 94 সাল পর্যন্ত যুদ্ধ অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনও কারো স্বীকৃতি পায়নি। কিন্তু এ অঞ্চলটি নিয়ে 1994 সাল থেকে যুদ্ধবিরতির পর বুধবার পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ দুটির মধ্যে টানা চতুর্থ দিন পর্যন্ত সংঘাত চলেছে। তুরস্ক ইতিমধ্যে আজারবাইজানের পক্ষ নিয়েছে। একদিন আগেই আর্মেনিয়ার একটি জঙ্গি বিমান ভূপাতিত করারও অভিযোগ করা হয়েছে, যদিও তুরস্কের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজারবাইজান অনুরোধ করলে সামরিক সহযোগিতার দেওয়ার কথা জানিয়েছে তুরস্ক। বিতর্কিত অঞ্চল নাগোর্নো ও কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতের মধ্যেই একথা জানিয়েছে আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু। বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। তুরস্ক আজারবাইজানকে সামরিক সহায়তা দেবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, তুর্কি প্রয়োজনীয় সব কিছু করবে যদি আজারবাইজান আঙ্কারাকে সমর্থনের অনুরোধ জানায়। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আজারবাইজানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়। নাগোর্নো কারাবাখকে আজারবাইজানের নিজেদের বলে দাবি করে এলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর্মেনীয় তাদের সমর্থন দিচ্ছে। 1988 থেকে 94 সাল পর্যন্ত যুদ্ধে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনও কারো স্বীকৃতি পায়নি। কিন্তু এ অঞ্চলটি নিয়ে 1994 সাল থেকে যুদ্ধবিরতির পর বুধবার পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ দুটির মধ্যে টানা চতুর্থ দিন পর্যন্ত সংঘাত চলছে। তুরস্ক ইতিমধ্যে আজারবাইজানের পক্ষ নিয়েছে। একদিন আগেই আর্মেনিয়ার একটি জঙ্গি বিমান ভূপাতিত করারও অভিযোগ করা হয়েছে, যদিও তুরস্কের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব আসামিকে খালাস দেয়ায় এ রায় নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রভাবশালী মুসলিম নেতা ও সিনিয়র এমপি আসাদুদ্দিন ওয়াইসি। আদালতের এ রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন, গোটা বিশ্ব দেখছে বাবরি মসজিদ ভাঙার দিনে সেখানে মঞ্চের ওপর বসে আদভানি যোশীরা মিষ্টি বিলি করেছিল, তাহলে তারা কিভাবে নির্দোষ হতে পারেন? ওয়াইসি বলছে, এই অভিযুক্তদের যদি সে দিনের ঘটনায় কোনো ভূমিকাই না থাকে তাহলে মসজিদ ভাঙল কারা? 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করেছিল উগ্রপন্থী হিন্দু কর সেবকরা।
প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীয় মতো নেত্রীদের বিরুদ্ধে মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানির অভিযোগ আনা হয়েছে। প্রায় 3 দশক ধরে চলে আসা বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত সবাইকে খালাস দিয়ে বিচারক বলেন, প্রথমত মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। রায় ঘোষণার পর 92 বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা আদভানি বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মিষ্টিমুখ করান। তিনি বলেন, আজ ভীষণ আনন্দের এক মুহূর্ত। খবরটা শোনার পরই আমরা জয় শ্রীরাম বলে এই রায়কে স্বাগত জানিয়েছি। বাবরি মসজিদ ভাঙার সময় বিজেপির সভাপতি ছিলেন মুরলী মনোহর যোশী, আর সেদিন তিনিও ছিলেন ঘটনাস্থলেই। জম্মু কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার ওপর থেকে ধেয়ে আসা পাকিস্তানি বাহিনীর এলোপাথারি গুলিবর্ষণে ল্যান্স নায়েক কর্নেল সিং নামে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছে। এই ঘটনায় বীরেন্দ্র সিং নামে এক রাইফেলম্যান গুরুতর আহত হয়। তাকে রাজৌরির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরেন্দ্র সিং এর ডান চোখে আঘাত লেগেছে। বৃহস্পতিবার এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, গত বুধবার রাতে পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করেছে। ভারতীয় সেনাবাহিনী ওই ঘটনার পাল্টা যথাযথ জবাব দিয়েছে। এ সময় গুলিতে কর্নেল সিং নামে এক সেনা জওয়ান নিহত হয়েছে। গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, গত 5 দিন ধরে পাকিস্তানি সেনারা পুঞ্চের জনপদগুলোকে টার্গেট করে চলেছে। গত মঙ্গলবার মর্টার শেলিংয়ের কারণে বেশ কয়েকটি পশু আহত হয়েছে। সেপ্টেম্বর মাসে পাকিস্তান সেনাবাহিনী 47 বার যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে। গত 5ই সেপ্টেম্বর রাজৌরি জেলার সুন্দরবনী সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গুলিবর্ষণ ও মর্টার শেল ব্যবহার করে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতির লঙ্ঘন করলে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয় এবং একজন কর্মকর্তা সহ 2 জন আহত হয়। একইভাবে 2রা সেপ্টেম্বর রাজৌরির কেরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছিলেন। আন্তর্জাতিক বিচার আদালত ওআইসিজেতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনার সভায় ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির সদস্য রাষ্ট্রের সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর জাবেদ পাটোয়ারি বিপিএম। আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য ওআইসি এবং এর সদস্য দেশগুলোর কাছে তহবিল গঠনের সহায়তা চাইলেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি। রিয়াদে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা সম্পর্কিত ওআইসির অ্যাডহক মন্ত্রিসভা কমিটি আজ এক পরামর্শমূলক সভায় রাষ্ট্রদূতে আহ্বান জানান। এতে বাংলাদেশ, তুরস্ক, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সুদান, জিবুতির স্থায়ী প্রতিনিধি এবং ওআইসির মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জঙ্গি গোষ্ঠী আইএসকে পুনর্গঠিত করতেই ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানিকে ও ইরাকের হাশতাশাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র আবারও আইএসকে সংগঠিত করার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার অজুহাত দাঁড় করানোর জন্য এরই মধ্যে আইএসকে আবারও সংগঠিত করার কাজ শুরু করেছে তারা। ভাষণে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের হস্তক্ষেপেরও সমালোচনা করেছেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, প্যারিস চায় লেবাননের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক শক্তি দৃশ্যপট থেকে সরে দাঁড়াক এবং সংখ্যালঘুরা ক্ষমতা গ্রহণ করুক। গত 3রা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সুলাইমানি। ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশতাশাবির উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিস সহ আরও কয়েকজন। এই হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক তলানিতে নেমে আসে। পোপ ফ্রান্সিসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাক্ষাৎ করতে চাইলেও তাতে সম্মত হয়নি ভ্যাটিকান। সেখানকার বিশপ দফতর বলছে, নির্বাচনের সময় পোপ রাজনীতিবিদদের সঙ্গে দেখা করেন না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব বিস্তারে ট্রাম্প প্রশাসন পোপ ফ্রান্সিসকে কাজে লাগাতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভ্যাটিকানের এক শীর্ষ কর্মকর্তা। বিবিসি ও গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে। ভ্যাটিকানের এই পদক্ষেপে চীন ও ক্যাথলিক গির্জার বিষয়ে পম্পেওর মন্তব্যের পর সৃষ্ট কূটনৈতিক বিতর্কে আরেকটি মাত্রা যোগ করেছে।
বুধবার রোমে এক ভাষণে পম্পেও চীনে ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য ভ্যাটিকানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণই চীনেই সবচেয়ে বেশি। ভ্যাটিকান শীর্ষ 2 কূটনৈতিক রাষ্ট্র সচিব কার্ডিনাল পিয়েত্রো পারোলিন এবং পররাষ্ট্রমন্ত্রী আর্চবিশপ পল পেলাগার বলছেন, পোপ ফ্রান্সিস পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করবেন না। কার্ডিনাল পারোলিন বলেন, ইতিমধ্যে পোপ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের তিনি গ্রহণ করবেন না। এটি কারণ গত মাসের প্রথম দিকে এক নিবন্ধে পম্পেও বলেছিলেন, বিশপ নিয়োগের বিষয়ে চীনের সঙ্গে চুক্তি নবায়ন করার মাধ্যমে ক্যাথলিক গির্জা তার নৈতিক কর্তৃত্বকে ঝুঁকিতে ফেলছে। রক্ষণশীল ক্যাথলিক ভোটার সহ যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে। এদের অনেকে পোপ ফ্রান্সিসকে অতিরিক্ত উদার বলে মনে করেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চীনে অনেক ক্যাথলিক নির্যাতনের শিকার হচ্ছেন। চীনের সরকারি ক্যাথলিক সমিতির পরিবর্তে পোপের প্রতি আনুগত্যের জন্য আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছেন। এসব সত্ত্বেও চীনা বিশপদের নিয়োগের ক্ষেত্রে কিছু মতামত রাখার জন্য 2018 সালে চীনের সঙ্গে চুক্তি করেছিল ভ্যাটিকান। ওই সময় পোপ ফ্রান্সিস বলেছিলেন, তিনি আশা করছেন এই চুক্তি অতীতের ক্ষতগুলো সারিয়ে তুলবে এবং চীনে ক্যাথলিকদের পুরোপুরি একতাবদ্ধ করবে। ইরান পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে অভিযোগ করেছেন তাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান বলছে, এ ধরনের বক্তব্য দিয়ে বিশ্ব জনমত এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধোঁকা দিতে চান নেতানিয়াহু। আর এ কাজে তেল আবিবের উদ্দেশ্যে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি যুদ্ধাপরাধী নেতাদের বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভার শেষ দিনে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দাবি করেন, ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। জাতিসংঘে নেতানিয়াহুর এই নয়া নাটকের ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলছেন, নেতানিয়াহু ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সবকিছুতেই ষড়যন্ত্রের যে গন্ধ খোঁজে তারই অংশ হিসেবে তেহরানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে মঙ্গল অনুষ্ঠিত হয়েছে প্রথম নির্বাচনী বিতর্ক। এই বিতর্ক অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। দুই প্রার্থীর বাদানুবাদে পুরো অনুষ্ঠান জুড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তবে বিতর্ক পরবর্তী এক জনমত জরিপে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের বেশিরভাগই মনে করেন বিতর্কে জিতেছেন বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াইয়ে অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে 90 মিনিটের বিতর্ক অনুষ্ঠিত হয়। ক্লিভল্যান্ডের কেজ ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই বিতর্কে অংশ নেন এবারের নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি হলেন তারা। CNN জানিয়েছে, তাদের জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রতি 10 জনে 6 জন মনে করেন বিতর্কে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বাইডেন, ফলে এতে তিনি জিতেছেন। অন্যদিকে জরিপে অংশগ্রহণকারীদের 28% মনে করেন বিতর্কে আসলে জিতেছেন ট্রাম্প। বিতর্কের আগে একই ব্যক্তিদের মধ্যে 56% মত দিয়েছিলেন যে জো বাইডেন বিতর্কে ভালো করবেন। অন্যদিকে 43% মত দিয়েছেন যে ডিবেটে ট্রাম্পে বিজয় হবেন। দৃশ্যত আগে ট্রাম্পের ব্যাপারে আশাবাদী ব্যক্তিদের অনেকেই বিতর্কের পর তাদের মত পরিবর্তন করেছে। 69% মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের অভিযোগ যৌক্তিক। অন্যদিকে 32% মনে করেন ট্রাম্প যেভাবে বাইডেনকে আক্রমণ মনে করছেন সেটি যথাযথ।